অপারেশন জ্যাকপট। যে আক্রমণে মাত্র এক রাতের ভেতর ১৫০ জন বাঙালি নৌ কমান্ডোর সাহসের কাছে চূর্ণ বিচূর্ণ হয় পাকিস্তানি হাই প্রফেশনাল নৌবাহিনীর অহংকার। খুবই ট্যাকটিক্যালি যেই অপারেশনের সংকেত হিসেবে ব্যবহার করা হয়েছিল রেডিওতে ২টা বাংলা গান। ১৩ই আগস্ট সকাল ১৯৭১ সাল কলকাতার আকাশবাণী বেতার কেন্দ্র থেকে পঙ্কজ মল্লিকের কণ্ঠে বেজে উঠল আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এটা ছিল প্রথম সংকেত, শুরু হয়ে যায় আক্রমণের প্রস্তুতি। ১৫ই আগস্ট সকালে আবারও একই বেতার কেন্দ্র থেকে বেজে উঠল শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, পালকি চেপে বরের সাথে আনন্দ যে বাড়ি। এই গান শোনার পর মুক্তিযোদ্ধারা বুঝতে পারলেন আর বসে থাকার সময় নেই, এবার হবে হামলা। গান বাজানোর ২৪ ঘন্টার মধ্যে ১৫ই আগস্ট গভীর রাতে একে একে মাইন বিস্ফোরণে কেঁপে উঠল চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর আর নারায়ণগঞ্জ। মাত্র কয়েকজন বাঙালি নৌযোদ্ধার তীব্র সাহসের কাছে ধ্বংস হয়ে যায় পাকিস্তানি বাহিনীর পুরো নৌ সাপ্লাই লাইন। একই সাথে ধ্বংস হয় পাকিস্তানের প্রোপাগান্ডা। কি এতদিন পাকিস্তান দাবি করতেছিল বাংলাদেশে তো কোনো যুদ্ধ টুদ্ধ হইতেছে না, সব ঠিক আছে। আওয়ামী লীগ যেরকম জুলাই আন্দোলনের সময় বলতেছিল দেশের মানুষ তাদের পক্ষে, দেশে কোনো ঝামেলা হইতেছে না, কিন্তু এই অপারেশনের পরে সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করতে শুরু করলো বাংলাদেশে আসলেই ভয়ঙ্কর একটা যুদ্ধ চলতেছে। এর পিছনে কারণও ছিল এই রাতে পাকিস্তানি বাহিনীর জাহাজের পাশাপাশি কয়েকটা বিদেশি জাহাজের উপরেও হামলা করা হয়। দুঃসাহসিক এই অভিযানের নাম ছিল অপারেশন জ্যাকপট। আজকে আমরা জানবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া এই অপারেশন সম্পর্কে। ফ্রান্স, মুম্বাই এবং পলাশী হয়ে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি নৌবাহিনীকে পানিতে চোবানোর গল্প। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই স্কাই বাই বিডি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। ২৫শে মার্চ ১৯৭১ কি হয়েছিল আপনারা সবাই জানেন। পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপায় পড়ে, সারা দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। বাহিনী যে একটা হিপোক্রেটের মতন আচরণ করলো এই খবর কিন্তু পৌঁছায় যায় বাংলাদেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে ফ্রান্সের তুলন উপকূলে। ওইখানে একটা পাকিস্তানি সাবমেরিন ছিল, নাম পিএনএস ম্যাংরো। প্রশিক্ষণ চলতেছিল পাকিস্তানি নৌবাহিনীর ৪১ জন সাবমেরিনারের। তখন তো বাংলাদেশি পাকিস্তানি সবাই একসাথে প্রশিক্ষণ নিতেছে, বাংলাদেশ তো তখন আলাদা হয় নাই। তো এই ৪১ জনের মধ্যে ১৩ জন ছিল বাঙালি, বাকিরা ছিল পশ্চিম পাকিস্তানি। ১৩ জনের মধ্যে ৯ জন সাবমেরিনার এইটা প্ল্যান করেন পাকিস্তানি সাবমেরিনটা ফ্রান্সের কাছ থেকে একদম রিসেন্টলি কিনছে, এইটারে ওনারা হাইজ্যাক করে নিয়ে আইসা বাংলাদেশে আনবেন এন্ড এইটা দিয়ে সরাসরি যুদ্ধ করবেন। তবে পরে ওরা চিন্তা করে এই প্ল্যানটা আসলে বেশি রিস্কি হয়ে যায়। নতুন প্ল্যান, প্রশিক্ষণ স্থান ফ্রান্স থেকে ওনারা পালায় আইসা বাংলাদেশে যুদ্ধ করবেন। সর্বশেষ ৩১শে মার্চ এই ৯ জন পাকিস্তানিদের চোখ ফাঁকি দিয়ে পালাইতে সক্ষম হন, কিন্তু ওনাদের মধ্যে একজন রাস্তা হারায় ফেলছিলেন। বাকি ৮ জন ভারতীয় এম্বাসির সাথে যোগাযোগ করেন, তাদের হেল্প নিয়ে ৮ এপ্রিল ভারতের মুম্বাইয়ে পৌঁছান। ফ্রান্স থেকে পালায় আসা এই ৮ জন কে কে ছিলেন সেইটার ছবি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন, তাদের নাম সহ। ছবিগুলো দেখলে গা শিউরে ওঠে, এত সাহস এই মানুষগুলোর বুকের মধ্যে থাকতে পারে। কিন্তু তার আগে বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনারকে? উত্তর হচ্ছে চীন। বাংলাদেশের মোট আমদানির প্রায় ২৫ থেকে ৩০% আসে চীন থেকে, মানে বাংলাদেশের মার্কেটের বিদেশি মালের ৪ ভাগের ১ ভাগ চাইনিজ। চাইনিজ জিনিসপত্রের এত চাহিদা দেখে অনেকেই ভাবেন একটা সেরা বিজনেস আইডিয়া পাইছি, চীন থেকে জিনিস কিনে আনবো, বাংলাদেশে বিক্রি করব। খুব সহজ কথা, লাভ আর লাভ। এই লাভের আশায় তারা ভুয়া থার্ড পার্টি ধরে, যারা বলে তাদেরকে চীন থেকে কম দামে আপনাদের পণ্য আইনা দিব, কিন্তু পরে দেখা যায় টাকা নিয়ে ওরা উধাও। অনেক সময় ভাঙা নষ্ট পণ্য দেয়, যেটা আবার রিফান্ডও করা যায় না। বেশি লাভের আশায় খালি লস আর লস। ঠিক এই সমস্যাটা সমাধানে গত ১০ বছর ধরে কাজ করতেছে স্কাই বাই বিডি, যাদের লোগো আপনারা এইবারের বিপিএল এ সিলেট টাইটান্সের জার্সিতেও দেখছেন। আপনারা যারা চীন থেকে পণ্য বাংলাদেশে আইনা ব্যবসা করতে চান বা অলরেডি করতেছেন, তাদের জন্য সেরা অপশন স্কাই বাই বিডি। সেরা বলার পিছনে ৩টা কারণ। নাম্বার ১, বাংলাদেশ, চীন দুইটা দেশেই তাদের অফিস আর ওয়্যার হাউস আছে। চীনে ১২,০০০ স্কোয়ার ফিট আর বাংলাদেশে ৫,০০০ স্কোয়ার ফিটের তাদের নিজস্ব ওয়্যার হাউসে আপনার পণ্য সবসময় নিরাপদ থাকবে। এছাড়া ঢাকায় তাদের ৪,০০০ স্কোয়ার ফিটের অফিসও আছে। কারণ ২, আমদানি মানে কি বলেন তো?
কাস্টমসের ঝামেলা। তাদের কাছে অর্ডার দিলে এইটা নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না। মিনিমাম 100 কেজি প্রোডাক্ট যদি আনেন তাইলেই আপনি শিপে করে আনাইতে পারবেন, যেখানে শিপিং চার্জ কেজিতে মাত্র 170 টাকা থেকে শুরু। ঢাকার ভিতরে সোজা আপনার বাসায় তাদের নিজস্ব ডেলিভারি ভ্যানে মাল পৌঁছায় যাবে। এইখানেই শেষ না, যদি আপনি দেখেন কোনো প্রোডাক্ট মিসিং আছে, সাইজে বা কালারে কোনো মিল নাই, আপনি রিফান্ড পাবেন। কারণ 3, সবচেয়ে বড় কথা, আপনি তাদের ভরসা কেন করবেন? কারণ তারা গত 10 বছর ধরে চীন থেকে পণ্য আমদানি করতেছে। আমি সেই 2023 সালে ওদের প্রমোশন করছিলাম। 465 প্লাস সফল শিপমেন্ট, 2 লক্ষেরও বেশি অর্ডার ডেলিভারি করতে পারছে ওরা। এছাড়া শুধু ব্যবসার জন্য না, আপনার নিজের ইউজের জন্য জাস্ট একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, এইটাও করতে পারবেন স্কাই ওয়ানের মাধ্যমে। সো যারা চীন থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান, আপনারা স্কাইবে বিডিএর অ্যাপ বা ওয়েবসাইটটা এখনই অবশ্যই ভিজিট করেন। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখছি। চলেন আমরা এখন যাই অপারেশন জ্যাকপটে। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের জানা দরকার, যখন মুক্তি সংগ্রাম চলতেছে পুরা দেশ 11টা সেক্টরে ভাগ করা। নৌ আর সমুদ্র পথকে রাখা হয়েছে 10 নাম্বার সেক্টরে। বাকি সেক্টরগুলোর কিন্তু সেক্টর কমান্ডার ছিল। যেমন 1 নাম্বার সেক্টরের কমান্ডার বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার বাবা মেজর জিয়াউর রহমান, অথবা 11 নাম্বার সেক্টরের প্রধান ছিলেন কর্নেল আবু তাহেরের মতন অভিজ্ঞ সেনা অফিসাররা। অন্য সব সেক্টরের সেক্টর কমান্ডার থাকলেও 10 নাম্বার সেক্টরের কিন্তু কোনো কমান্ডার ছিল না। সাধারণ জ্ঞানের জিনিস মাথায় রাখতে পারেন। এই সেক্টরটা সরাসরি মুজিবনগর সরকারের আন্ডারে ছিল। অন্য সব সেক্টরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেল্প নিছে। বাঙালি যোদ্ধারা তীব্র গেরিলা যুদ্ধ চালাইলেও নৌপথে ততদিনে পাকিস্তানিদের তেমন কোনো ক্ষতি আমরা করতে পারি নাই। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে তো ডিরেক্ট কোনো বর্ডার নাই। পাকিস্তানিরা তাদের সমস্ত রসদ, অস্ত্র সরঞ্জাম এই সব কিছু নৌপথে বাংলাদেশে পাঠাইতো। এইটা ছাড়াও মুক্তি বাহিনীর গেরিলা যোদ্ধারা যারা ছিল, তারা বিশেষ করে বিভিন্ন ব্রিজ ধ্বংস করে দিছে। এখন কি হইলো, ইন্টারনালি বাংলাদেশের ভিতরের যোগাযোগ ব্যবস্থা নষ্ট। পাকিস্তানি সেনাবাহিনী এই রুটগুলা ইউজ করতে পারবে না তাদের জন্য। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট রুট হয়ে গেছিল নৌপথ। মুক্তিযোদ্ধারা বুঝছিলেন যতক্ষণ না পাকিস্তানকে নৌপথে আটকায় রাখা যাবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ জেতা খুবই কঠিন। এইটা নিয়ে মুক্তি সংগ্রামের লিডার যারা ছিলেন তারা বেশ চিন্তায় ছিলেন। আর ওই সময় তাদের আশার আলো হয়ে আসেন ফ্রান্স থেকে পালায় আসা সেই সাবমেরিনাররা। এই 8 জন সাবমেরিনারকে নিয়ে ভারতীয় নৌবাহিনীর সাহায্যে গঠন করা হয় একটা গেরিলা নৌ কমান্ডো। সারা দেশ থেকে মানুষজন কালেক্ট করা হয়, যেই সব যোদ্ধারা ভালো সাঁতার জানেন আর যুদ্ধ করবেন এরকম রেডিও ছিলেন। তাদের মধ্য থেকে 300 জনকে সিলেক্ট করে এই নৌ কমান্ডের জন্য নিয়ে আসা হয়। এখন তাইলে ট্রেনিং এর টাইম। ভাগীরথী নদীর তীরের সেই ঐতিহাসিক পলাশীর ময়দানের কথা মনে আছে? 1757 সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয় সেইখানে। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার প্রায় 214 বছর পরে এই পলাশীর পাশেই ভাগীরথী নদীর তীরে খোলা হয় একটা গোপন নৌ ক্যাম্প। ক্যাম্পটার নাম দেওয়া হয় C2P। এইখানে সেই সাঁতার পারা 300 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে আসা হয়। ট্রেনিং শুরু করার আগেই বইলা দেওয়া হয় এইটা কিন্তু একটা সুইসাইডাল মিশন, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। এই মর্মে তাদের সিগনেচারও নেওয়া হয়। ভারতীয় নৌবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন MNR সামন্ত, উনি এই ট্রেনিংটা লিড দিতেছিলেন। ভারতীয় নৌবাহিনীর 20 জন সদস্যের একটা দল তাদের প্রশিক্ষণ দেয়, আর সাথে যোগ দেন সেই ফ্রান্স থেকে পালায় আসা 8 জন সাবমেরিনার। ট্রেনিংটা ছিল মারাত্মক কঠিন। টানা কয়েক ঘন্টা পানির নিচে থাকতে হবে, পায়ে ইট বাইধা সাঁতার কাটতে হবে, পানির নিচে অনেকক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে হবে, কোমরে লিম্পেট মাইন বেঁধে সাঁতার কাটতে হবে। এই লিম্পেট মাইনগুলো ছিল চুম্বকের মতো, জাহাজের সাথে আটকায় দিব, টাইমার সেট করব, সেখান থেকে সরে আসব। এই হইতেছে স্ট্র্যাটেজি। নৌ গেরিলাদের হাতে মূলত 3টা অস্ত্র ছিল, একটা সুইম ফিন বা ফ্লিপার সাঁতার কাটার জন্য, একটা কমান্ডো নাইফ, আর একটা লিম্পেট মাইন যা যোদ্ধাদের কোমরে বেল্ট বা গামছার মাধ্যমে বাঁধা থাকতো। এইভাবে টানা 3 মাস এই ট্রেনিং চলে। আগস্টের প্রথম সপ্তাহে এই প্রশিক্ষণ শেষ হয়। এরপরে আরো এক্সাইটিং কাহিনী শোনাইতেছি। একদম শুরু থেকেই বলছিলাম 300 জন আসছিল ট্রেনিং নেওয়ার জন্য। একদম ফাইনাল হামলার জন্য 160 জনকে সিলেক্ট করা হয়। তাদের মধ্যে টার্গেট হিসেবে নির্বাচন করা হয় 2টা সমুদ্র বন্দর, চট্টগ্রাম আর মোংলা, আর 2টা নদী বন্দর, চাঁদপুর আর নারায়ণগঞ্জ। 160 জনকে 4টা ভাগে ভাগ করা হয়। 60 জনের 2টা টিম, একটা যাবে চট্টগ্রাম আর একটা যাবে মোংলা সমুদ্র বন্দরে, আর 20 জনের 2টা টিম, একটা নারায়ণগঞ্জ আর একটা চাঁদপুর নদী বন্দরে। এই হইল টোটাল 160 জন। আইরনিক্যালি প্রাথমিকভাবে অপারেশনের তারিখ ঠিক করা হয় 14ই আগস্ট, মানে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন। তবে সবাইকে জানায় দেওয়া হয় 13, 14, 15 যে কোনো একদিন আক্রমণ হবে। তাইলে কোন দিন আক্রমণ হবে এটা আমরা জানবো কিভাবে? ঠিক করা হয় অপারেশনের সংকেত হিসেবে রেডিওতে বাজবে 2টা গান। সেগুলো বাজবে আকাশবাণী বেতার কেন্দ্র থেকে। প্রস্তুতির সংকেতের জন্য 13ই আগস্ট সকালে আকাশবাণী বেতার কেন্দ্র থেকে পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
এইটা ছিল প্রস্তুতি সংকেত। 14ই আগস্টে আরেকটা গান বাজানো হবে, কিন্তু সেই গানটা 14 আগস্ট না বেজে বাজলো 15ই আগস্ট। মেইনলি 14ই আগস্ট একটা গুজব ছড়ায় পড়ে যে ওই দিন পাকিস্তানিদের উপরে ভয়ঙ্কর হামলা হইতে পারে। এছাড়াও স্বাধীনতা দিবসের জন্য পাকিস্তানিরা বেশ অতিরিক্ত সতর্কতা নিয়েছিল, সো অপারেশন চালাইলে সেটা সাকসেসফুল হইতো না। 15ই আগস্ট ভোর আনুমানিক 6টা থেকে 7টার দিকে রেডিওতে একটা গান বাজে, সেটাই শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, পালকি চেপে বরের সাথে আনন্দ যে বাড়ি। এইটা ছিল অ্যাকশনের সংকেত। একযোগে 4টা টিম ফাইনাল প্রস্তুতি নিতে থাকে। প্রথমে চলেন দেখি চট্টগ্রাম বন্দরে কি হইতেছে। এই বন্দরে আক্রমণের লিডে আছেন ফ্রান্স থেকে পালায় আসা সাবমেরিনার আব্দুল ওয়াহিদ চৌধুরী। ওনার টিমে মানুষ কজন? 60 জন। তাদেরকে নিয়ে উনি পলাশী থেকে ত্রিপুরার আগরতলায় চলে আসেন। সেইখানে তাদের দেওয়া হয় প্রয়োজনীয় মাইন, আত্মরক্ষার জন্য বিভিন্ন অস্ত্র আর সাঁতারের জন্য প্রয়োজনীয় জিনিস। ত্রিপুরায় যখন চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শেষ 8 আগস্ট, তখন অর্থাৎ অপারেশনের 7 দিন আগে ওনারা বাংলাদেশে প্রবেশ করেন। ফেনী নদী দিয়ে চট্টগ্রামের ইছাখালী গ্রামে আশ্রয় নেন। ওইখানে আবার এই 60 জন 20 জনের 3টা আলাদা টিমে ভাগ হয়ে যান। চট্টগ্রাম শহরে আসেন, বন্দরের আশেপাশে নজর রাখতে শুরু করেন। চূড়ান্ত সিগন্যাল যখন চলে আসে, দুই টিমের 40 জনের একটা টিম কর্ণফুলীর তীরে জড়ো হন। আরেক টিমের 20 জন সঠিক সময় অপারেশনের স্থানে না আসায় কমান্ডার উপস্থিত এই 40 জনকে নিয়েই রাতে হামলার প্রস্তুতি নেন। আক্রমণের আগে সবাইকেই কমান্ডার এটা বইলা দেন, এইটা কিন্তু একটা সুইসাইডাল মিশন, তোমাদের জীবন শেষ হয়ে যেতে পারে। এইটা শুনে শেষ মুহূর্তে 8 জন নিজেদের ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক এইটা থেকে সরে যান। বাকিদের মধ্যে 30 জনকে 10টা আলাদা দলে ভাগ করা হয় এবং তাদের কাজও বুঝাই দেওয়া হয়। বাকিরা ওয়েট করতেছিলেন নদীর তীরে, যেখানে স্থানীয় মুক্তিযোদ্ধারাও ছিলেন, তাদেরকে কাভার দেওয়ার জন্য। এই 10টা গ্রুপের প্রতি 3 জনের কাজ হইতেছে টার্গেট করা জাহাজগুদার সামনে, মাঝখানে আর পিছনে 3টা মাইন লাগানো। শিখানো হয়েছিল তাদের কিভাবে শ্যাওলা সরায়ে মাইন সেট করতে হয়। আর প্রত্যেকটা জাহাজে ন্যূনতম 3টা মাইন সেট করতেই হবে, নাইলে জাহাজ ডুববে না। মাইন সেট করা কিন্তু খুব সহজ কাজ ছিল না। এই লিম্পেট মাইনগুলাতে জাহাজের সাথে আটকায় থাকার জন্য ছিল খুবই শক্তিশালী চুম্বক। অনেক সময় এই চুম্বক মানুষ সহ জাহাজে টেনে নিয়ে যাইতো। এই জন্য খুব কেয়ারফুলি মাইনগুলা সেট আপ করতে হয়। তারা খুব সাকসেসফুলি মাইনগুলা সেট করে আবার নদীর পাড়ে পৌঁছায় যান। রাত প্রায় 2:30টার দিকে অর্থাৎ 16 আগস্ট প্রথম প্রহরে বিকট বিস্ফোরণে চট্টগ্রাম শহর কেঁপে ওঠে এবং এই রাতে প্রায় 10টা জাহাজ ডুবে যায় এবং বন্দরের যথেষ্ট ক্ষতিও তারা করতে পারেন। কিন্তু পাকিস্তানিরা কিছু বোঝার আগেই এই কমান্ডোরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাহায্যে ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারেন এবং পরবর্তীতে তারা ভারতে চলে যান। চলেন তো একটু দেখি মোংলা বন্দরে কি হইতেছে। চট্টগ্রামে অভিযান সফল হইলেও মোংলাতে তারা একটু পিছায়া পড়ে। 60 জন নৌ কমান্ডো আমিনুর রহমান খসরুর নেতৃত্বে রায়মঙ্গল নদী হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। সুন্দরবনের ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে তারা অপারেশনের 2 দিন আগেই ভাঙমারি বিলের পিছনে একটা জমিদার বাড়িতে আশ্রয় নেন। এতক্ষণ সব ঠিক ছিল। 15 তারিখ সকালে হামলার সংকেত পাওয়ার পর তারা মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু তাদের যে গাইড ছিল যারা তাদের নিয়ে যেতেছিল, তার ভুলে তাদের অপারেশন স্থলে পৌঁছাইতে একটু দেরি হয়। কথা ছিল রাত 12টার মধ্যে অপারেশনের জায়গায় পৌঁছাইতে হবে, কিন্তু তারা পৌঁছায় ভোর 4টায়। ততক্ষণে বাকি সবগুলো বন্দর অপারেশন শেষ। এদিকে একটু পরেই কিন্তু ভোরের আলো ফুটবে। এমন মুহূর্তে হামলা করা মানে ছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু এত দিনের বড় একটা প্ল্যান এইভাবে তো নষ্ট করা যায় না। তাই যোদ্ধারা 6টা বিদেশি জাহাজকে টার্গেট করলো। ফজরের আজানের সাথে সাথে মাইনগুলাতে বিস্ফোরণ হয়। মাইন তো আর একসাথে সবগুলো বিস্ফোরিত হয় না, একটার পর একটা হয়। পাকিস্তানিরা বুঝতেই পারতেছিল না কখন কোন দিক থেকে হামলা হইতেছে। যান বাঁচাইতে তারা স্পিড বোটে করে বন্দর ছাড়েন, যে যার আগে পারে পালায় যায়। এই অপারেশনে 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন, বাকিরা নিরাপদে ভারতে ফেরত চলে যান। একইভাবে নারায়ণগঞ্জ আর চাঁদপুরের নদী বন্দরেও হামলা করা হয়, যেটার ডেসক্রিপশন আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। এখন চলেন দেখি সব মিলায় আমরা পাকিস্তানি বাহিনীর কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারছি। অপারেশন জ্যাকপটের মাধ্যমে প্রায় 50,800 টনের মোট 26টা জাহাজ পুরোপুরি ভাবে ধ্বংস করছিলেন নৌ কমান্ডোরা। আর ক্ষতিগ্রস্ত জলযানের সংখ্যা ছিল আরো অনেক। মূল 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1, পাকিস্তানি সেনাবাহিনীর সাপ্লাই লাইনের ক্ষতি। বলেন তো বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দূরত্ব কত? প্রায় 1200 কিলোমিটার। দুইটা দেশের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নাই। অলরেডি বলছি দেশের ভিতরে মুক্তিযোদ্ধারা ব্রিজগুলা মোটামুটি ধ্বংস করে ফেলছে। এইগুলারে পাকিস্তানি আর্মি ইউজ করতে পারতেছে না। বাকি ছিল শুধু নৌপথ। এই নৌপথে পাকিস্তানিদের দুর্বল করা না গেলে মুক্তিযুদ্ধ কোনোদিন বাংলাদেশ জিতবে না, এটা সবাই জানে। প্রথমবারের মতন অপারেশন জ্যাকপটের মাধ্যমে বাংলাদেশের গেরিলা যোদ্ধারা পাকিস্তানি সাপ্লাই লাইন অনেকটা ধ্বংস করে দিয়েছিল। পয়েন্ট 2, বিদেশি
মিডিয়ায় আলোচনা। চূড়ান্ত সফল এই অপারেশন কিন্তু বিদেশি মিডিয়া খুব ভালোভাবে কভার করছিল। এতদিন তো পাকিস্তানি সরকার বইলে আসতেছিল বাংলাদেশে কিছুই হইতেছে না, গুটি কয়েক মানুষ মাত্র ষড়যন্ত্র করতেছে। আওয়ামী লীগ যেরকম জুলাই আন্দোলনকে জুলাই ষড়যন্ত্র বইলে চালাই দিছিল, একই কাজ পাকিস্তানিরাও করতেছিল। কিন্তু এই অপারেশনের পরে তাদের এই ন্যারেটিভ টিকায় রাখা আর সম্ভব হয় না। বিদেশি মিডিয়া এই অপারেশন ঢালাওভাবে কভার করে। পয়েন্ট 3, পাকিস্তান সরকারকে চাপে ফেলা। যুদ্ধ শুরু হওয়ার পরে বাংলাদেশের বন্দরগুলোতে নিয়মিতভাবে বিদেশি জাহাজ আসতো, তারা আর কি বিভিন্ন মাল পণ্য এসব নিয়ে আসতো। মোংলা বন্দরে কি হয়েছে আপনাদের তো বলছে, বিদেশি জাহাজও টার্গেট করে কিন্তু ধ্বংস করা হয়েছে, শুধুমাত্র পাকিস্তানি জাহাজ না। ফলে এই অপারেশনের পরে কি হয়, বিদেশি জাহাজগুলোর বাংলাদেশে আসা প্রায় বন্ধই হয়ে যায়। এমনকি বিদেশি জাহাজ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা এই অঞ্চলের জাহাজগুলোর জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রায় 20 গুণ বাড়ায় দেয়। আর জাহাজ আসা যখন কমে যায়, পাকিস্তান সরকারের সব খরচ কয়েক গুণ বেড়ে যায়। আর এর মাধ্যমে পাকিস্তান সরকার বেশ বড় রকমের চাপে পড়ে। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল অপারেশন জ্যাকপটের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। পাকিস্তানি জেনারেলরা এখনো স্বীকার করে বাংলাদেশে তাদের ভয়ঙ্কর এই মাইর খাওয়ার পিছনে অন্যতম কারণ হইতেছে পর্যাপ্ত পরিমাণের রসদ পৌঁছাইতে না পারা, সাপ্লাই লাইনের এত বড় একটা ক্ষতি হওয়া। গলায় গামছা আর কোমরে মাইন বেঁধে সেই রাতে উত্তাল নদীতে সেই নৌ কমান্ডোরা যদি ঝাঁপ না দিতেন, পাকিস্তানিদের অহংকারকে পানিতে ডুবায় নাকানি চুবানি না খাওয়াইতেন, হয়তোবা আমরা বাংলাদেশ নামের একটা দেশ এখন পর্যন্ত মানচিত্রে দেখতে পাইতাম না। তাদের সেই দুঃসাহসিক কাজগুলোর জন্যই আজকে আমরা স্বাধীন। আমি চেষ্টা করি বাংলাদেশিদের এরকম বীরত্ব গাথা প্রত্যেক বছরই কোনো না কোনো ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। এই অপারেশনটা আমি এতদিন কভার করি না, এইবার কভার করলাম। আপনাদের যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।